আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফারিয়া শারমিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এদিকে নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য ৩০০ বিচারক চেয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করে এই আবেদন জানান সিইসি। এ সময় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিচার বিভাগ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়েছেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনী তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সাথে দেখা করার রেওয়াজ থেকেই সচিবকে সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্টে আসেন সিইসি। সাথে কথা হয়েছে, উনি তো রিটায়ারমেন্টে চলে যাবেন, আমি একটা ফেয়ারওয়েল কল করব। আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করি। ইন্টারিয়াল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নিবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যুর করেছেন। নির্বাচনের ট্রেনে উঠে গেছে স্যার। বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল গণমাধ্যমে ঘোষণার জন্য ভাষণের সবকিছু চূড়ান্ত। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। আগামীকাল দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন থেকে দেশবাসীকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর করাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেই দিকেই মনোনিবেশ করছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন তিনি। ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দুদকের স্বাধীনতার উপর কোনো ধরনের হস্তক্ষেপ করবে না তার দল। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে দলীয় কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। স্কুল পর্যায়ে ইংরেজি ভাষার সঙ্গে আরও একটি ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে বলেও জানান তারেক রহমান। রুদ্র রফিকের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সপ্তাহব্যাপী দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কর্মসূচির তৃতীয় দিনে স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতারা যোগ দেন। এতে রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন আলোচকরা। বিএনপির প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। বিএনপি নেতারা বলেন, আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না। কোনো ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের ইতিহাসে দুর্নীতির লাগাম টেনে ধরতে পেরেছে একমাত্র বিএনপি সরকার। কিন্তু এ নিয়ে মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। খালেদা জিয়া কতটা আত্মবিশ্বাসী ছিলেন, দৃঢ় শপথ ছিল তার দুর্নীতিকে দমন করার জন্য, যে উনি ওই কমিশনকে সম্পূর্ণভাবে স্বাধীন করে দিয়েছিলেন। ইনশাল্লাহ একই জিনিস আমরা আবার তৈরি করব। এই নিয়মটি গত স্বৈরাচার এই নিয়মটি পাল্টে দিয়েছিল যে সরকারের কোনো কিছু দুর্নীতি তদন্ত করতে হলে সরকারের পারমিশন লাগবে। এটিকে আমরা দরকার হলে যদি দেশের স্বার্থে প্রয়োজন হয় এটিকে আমরা আবার চেঞ্জ করে দিব। দুর্নীতি বন্ধের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। তাহলেই আমরা আমাদের ফ্যামিলি কার্ড বলুন, কৃষি কার্ড বলুন, শিক্ষার ব্যাপারে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি এইরকম সবগুলোকে আমরা সফল করতে পারবো। স্কুল, কলেজ সহ গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেটের পাশাপাশি বিদেশি ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হবে বলে জানান তারেক রহমান। কয়েকটি ভাষা আমরা স্কুল লেভেলে, কয়েকটি ভাষা আমরা কম্পালসারি করে দিব
বাচ্চারা নিজেরা চয়েস করে নেবে সে কোনটা শিখবে। ইংরেজির সাথে তৃতীয় আরেকটি ভাষা তাকে শিখতেই হবে। দেশ গঠনে বিএনপির মতো পরিকল্পনা অন্য কোনো দলের নেই বলেও দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন জনের বিভিন্ন ট্র্যাক রেকর্ড অতীতে আমরা দেখেছি। রুদ্র রফিক, RTV, ঢাকা। রাজনীতিবিদদের সদিচ্ছা থাকলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না। আর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন আগামী নির্বাচনে দুর্নীতিবাজ চাঁদাবাজদের ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানান। আরও জানাচ্ছেন AR বাদল। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গর্বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025। দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সহ অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে আগামী নির্বাচনে ভালো মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। আমরা সঠিক লোককে নির্বাচন করব, যারা দুর্নীতিবাজ নন, যারা সন্ত্রাসী নন, যারা চাঁদাবাজ নন, যারা কল্যাণের কথা বলেন, যারা জনগণের জন্য কাজ করেন, তারা যদি ক্ষমতায় আসেন তাহলে দেশে ভালো মানুষের শাসন প্রতিষ্ঠা হবে। আর ভালো মানুষের শাসন যদি প্রতিষ্ঠা হয়, আমার মনে হয় দুর্নীতি দমন কমিশনের মতো এরকম কমিশনের দরকারই হবে না। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার সহ অতিথিরা। মানি লন্ডারিং মামলার ক্ষেত্রে সাজার হার প্রায় 100%। এই যে প্রসেসের মধ্যে দুর্নীতি আছে, এগুলো আমাদের দেখা উচিত। এ সময় দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছ রাজনীতির প্রতি জোর দিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেন, পাচার হওয়া টাকা ফেরাতে ওইসব দেশে দুদকের স্থায়ী প্রতিনিধি প্রয়োজন। ওখানে কাজ করার মতো আমাদের লোক নাই। আমাদের একটা প্রস্তাব থাকবে, আমাদের প্রধান এই ডেস্টিনেশনগুলিতে দুর্নীতি দমন কমিশন থেকে আমরা একজন করে ফার্স্ট সেক্রেটারি মর্যাদার একজন কাউকে পাঠাতে চাই। এটা আপনার কাছে গেলে আপনি নিশ্চিত দেখবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, দুর্নীতি বন্ধে রাজনীতিবিদদের ভূমিকা জরুরি। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে, তারা যদি ঠিক থাকে তো সহজে সমাজে পতন ধরবে না এবং তাতেই দুর্নীতি কমে যাবে। দুর্নীতি রোধে সামাজিক প্রতিরোধ দরকার বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আরও বেশি একটু সজাগ হতে হবে। AR বাদল, RTV, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নির্বাচন এগিয়ে নেওয়া বা পিছিয়ে দেওয়ার মতো কোনো অবস্থা নেই। বিকেলে ঠাকুরগাঁয়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দলটির জেলা কমিটির পরিচিতি সভা শেষে তিনি এই মন্তব্য করেন। এই সময় রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক কাঁদা ছোড়াছুড়ি এড়িয়ে যৌক্তিক সমালোচনা করার আহ্বান জানান সার্জিস আলম। সভায় ডিসেম্বরের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। নির্বাচনটা যদি এই সময়ে হয়, এটা সামগ্রিকভাবে সবার জন্যই একটা ভালো হবে, কারণ এই কেন্দ্রিক একটা প্রস্তুতি চলছে এবং কোনো ব্যক্তি, দল, গোষ্ঠীর জন্য এই নির্বাচন পেছানো কিংবা আগানো আমরা মনে করি না যে ওই অবস্থাটি রয়েছে যে সেটা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় লন্ডন নেওয়া হচ্ছে না। আজ এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও পরে তা আর আনা হয়নি। এ নিয়ে 2 দফা পিছিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল। আপাতত ঢাকায় রেখে চিকিৎসা চলবে। টানা 17 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম জিয়া। এখনও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে বারবার উদ্যোগ নেওয়া হলেও তা হয়নি। এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া আসা করছেন এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত পরামর্শ করছেন। রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নতুন কি তথ্য আছে আপনার কাছে? বিএনপি বা তার যে ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন
তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা কোনো তথ্য পাইনি, তবে আমরা আশা করছি অতি দ্রুত তাদের মাধ্যমে আমরা তার শারীরিক অবস্থার আমরা তথ্য পাবো, আমরা পরবর্তীতে আপনাদের জানাতে পারবো। এখন পর্যন্ত কিন্তু খালেদা জিয়ার তারেক রহমানের পুত্রবধূ জুবাইদা রহমান তিনি কিন্তু এভারকেয়ার হসপিটালে অবস্থান করছেন। তিনি আজ বিকেল ৩টা ৪০ তিনি এখানে হাসপাতালে এসে পৌঁছান এবং তিনি জানেন যে তিনিও এই মেডিকেল বোর্ডের একজন সদস্য। তার সার্বিক প্রতিদিনই তিনি আসছেন, তিনি তার খোঁজখবর রাখছেন এবং চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া তারেক রহমানও কিন্তু মেডিকেল বোর্ডের মাধ্যমে খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতির বিষয়ে জানছেন এবং আজকে তার লন্ডনে যাওয়ার কথা ছিল, যেহেতু তার শারীরিক অবস্থার এখনও উন্নতি হয়নি, তো মেডিকেলের বোর্ডের পক্ষ থেকে তাকে আসলে অনুমতি দেওয়া হয়নি তাকে লন্ডনে যাওয়ার মতো। জানেন যে এয়ার অ্যাম্বুলেন্সে যেতে লন্ডনে যেতে 12 থেকে 14 ঘন্টার মতো সময় লাগবে। তার শারীরিক অবস্থায় তেমন উন্নতি না হওয়ার কারণে সেই অনুমতি দেওয়া হয়নি। তো কোনো ধরনের তার স্বাস্থ্য বিষয়ে কোনো ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়া যদি কোনো ধরনের গুজব বা অপতথ্য ছড়ানো না হয়, সেই বিষয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে। তো এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফারিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সরাসরি প্রভাব বিস্তার করে এমন সিদ্ধান্ত ছাড়া শিডিউল ঘোষণার পরও সরকারের কোনো কার্যক্রমই বন্ধ থাকবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, তফসিল ঘোষণার পর সরকারের অনেক কার্যক্রম বন্ধ হয়ে যাবে এমন ধারণা সঠিক নয়। বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এইসব কথা বলেন তিনি। বৈঠকে গুরুত্বপূর্ণ 28টি বিষয় নিয়ে আলোচনা হয়। পাঠ্যপুস্তক নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে। এ সময় জ্বালানি উপদেষ্টা জানান, 918 মেগাওয়াটের 12টা সোলার প্রজেক্ট অনুমোদন দিয়েছে সরকার। এর মাধ্যমে বছরে সাশ্রয় হবে 420 কোটি টাকা। নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স যেটা করে সেটা আমরা করতে পারবো না। ধরো কোনো ব্যাপারে কারো পোস্টিং, ফিল্ড লেভেলের পোস্টিং বা অ্যালোকেশন দিয়ে দিলাম নতুন করে একটা এলাকায়, পার কিলোওয়াট আওয়ার 2-3 সেন্ট করে দাম কম পেয়েছি এবং এর ফলে সার্বিকভাবে এক বছরে 420 কোটি টাকা সাশ্রয় হবে এই বিদ্যুৎ কেনা থেকে। যারা সরকারের এই যে সৌর বিদ্যুৎ কর্মসূচিকে ব্যাহত করার জন্য চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, আজকের যুগে এসে যেসব বিষয় নিয়ে চর্চা হচ্ছে সেসব কথা বহুকাল আগেই বেগম রোকেয়া বলে গেছেন। গণ অভ্যুত্থান পরবর্তী এখন যে নারী সমাজ তা ভিন্ন নারী সমাজ, তাদের মাধ্যমেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এবছর নারী শিক্ষা গবেষণায় ডক্টর রুবানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে ডক্টর নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে অবদান রাখায় ফুটবলার ঋতুপর্ণা চাকমার হাতে রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। আজকে যারা পুরস্কার পেল তারা সেই সমাজ নির্মাণের পাথেও আমাদেরকে দিচ্ছে। আমরা সারা জাতি তাদের উদাহরণ থেকে, তাদের পথ চলা থেকে শিক্ষা পাই এবং যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে 4 জন পুরস্কার পেলেন যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল। আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী। নগ্ন কায়দায় সেনাবাহিনী, মিডিয়া ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানান জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী হিসেবে দেয়া জবানবন্দিতে এ কথা বলেন তিনি। এদিকে আওয়ামী শাসনামলে আয়নাঘরে গুম ও নির্যাতনের ঘটনায় সেনা কর্মকর্তা সহ 13 আসামির বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য 14 ডিসেম্বর দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। GM মাহমুদের রিপোর্ট। 24-এর 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসলে ওঠে সারা দেশ। আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। মঙ্গলবার মামলার 22তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জবানবন্দিতে বলেন, জুলাই আন্দোলনে গণমাধ্যমকে ব্যবহার করে ছাত্রদের ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছিল। রাষ্ট্রীয় নগ্ন কায়দায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই। এসব ঘটনার পিছনে যে রাষ্ট্রীয় যে ব্যবস্থাটা ছিল হাসিনা নিয়ন্ত্রিত, মিলিটারি, মিডিয়া, জুডিশিয়ারি এর সাথে যুক্ত হয়েছিল ব্যুরোক্রেসি, এই তিনটা নেক্সাসকে উনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন। এদিকে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ 13 আসামির বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের উপর শুনানি হয়, যেখানে অভিযুক্তদের নির্দোষ দাবি করে বক্তব্য উপস্থাপন করেন আসামি পক্ষের আইনজীবীরা। যে সকল রেলিভেন্ট উইটনেস সাক্ষী হিসেবে তাদের জবানবন্দি আনা হয়েছে প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে, তাদের জবানবন্দিতেও এই 3 জন আসামির বিরুদ্ধে কোনো টর্চারের অভিযোগ নাই। তবে রাষ্ট্রপক্ষ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তথ্যপাত্য উপস্থাপন করা হয়েছে। বলপূর্বক গুম বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে খুবই বিশেষ ধরনের একটি ক্রাইম। সুতরাং আন্তর্জাতিক আইনে যে সমস্ত স্ট্যান্ডার্ড, যে সমস্ত শর্তাবলী পূরণ করা প্রয়োজন হয়, সেই সমস্ত শর্তাবলীর আলোকেই প্রসিকিউশন তার চার্জটা সাবমিট করেছেন। এছাড়াও এদিন জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা হয়নি। পরবর্তী তারিখ 14 ডিসেম্বর। জিএম মাহমুদ, RTV, ঢাকা। পুলিশকে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব মুক্ত রাখতে গঠন হতে যাওয়া কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বলছেন, সরকার কেবল তার প্রতিশ্রুতি রক্ষার জন্যই নামকা ওয়াস্তে এই কমিশন গঠন করছে। সরকারের সঙ্গে থেকে কমিশনের স্বাধীনভাবে কাজ করতে পারা নিয়েও সংশয় প্রকাশ করেন তারা। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে সন্তানতুল্য শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে ব্যাপক সমালোচিত হয় পুলিশ বিভাগ। অভ্যুত্থান পূর্ববর্তী নানা বিতর্ক পিছু ছাড়ছে না পুলিশের। বাহিনীতে শৃঙ্খলা ফেরাতে স্বাধীন পুলিশ কমিশন গঠনের জোর দাবির প্রেক্ষিতে আইন উপদেষ্টার নেতৃত্বে পুলিশ কমিশনের খসড়া তৈরি করে সরকার। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে বাদ পড়ে গুরুত্বপূর্ণ সুপারিশ। এত কিছুর মধ্যেই 4 ডিসেম্বর পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ কমিশন গঠন ভালো উদ্যোগ, তবে কাজ করার ক্ষেত্রে স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন থাকা যাবে না। এই কমিশনটি সরকারের সাথে একত্রিত হয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আসলে এই কমিশনটি কতটুকু নিরপেক্ষভাবে কাজ করবে সে সম্পর্কে আসলে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি এই সুপারিশগুলো কিন্তু সরকার যেহেতু মানতে বাধ্য না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সুপারিশগুলো সুপারিশ থেকেই যায়। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির সভাপতি ডক্টর এম আকবর আলী বলছেন, যে প্রক্রিয়ায় পুলিশ কমিশন হচ্ছে তা যথাযথ নয়। প্রশাসনিক ও আমলাতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। যে এরকম একটা কমিশন সেই প্রতিশ্রুতি রক্ষা করলো আর কি। পুলিশকে নিয়ন্ত্রণের আরেকটা মাধ্যম তৈরি হলো। আগে তো রাজনীতি ছিল, প্রশাসনিক ছিল, এখন আবার কমিশন থেকে প্রশাসন আমলাতান্ত্রিক নিয়ন্ত্রিত অবস্থা থেকে মুক্তি পেয়ে জনসেবকে পরিণত হবে, সেই সুযোগ কিন্তু আর থাকলো না। স্বাধীন কমিশন হওয়ার কথা থাকলেও স্বাধীন কথাটি বাদ দেয়ায় এই কমিশন গঠনের পরেও রাজনীতিকরণ থাকবে বলে মনে করেন দুই বিশেষজ্ঞ। নাম কমাস্তে কমিশন, এটা স্বাধীন কমিশনটাই বাদ দেওয়া হয়েছে এবং তাদের কমিশনের কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই। তারা শুধু সুপারিশ করতে পারবে। পুলিশকে রাজনৈতিকভাবে যেন ব্যবহার করা না হয়। ট্রান্সফার, পোস্টিং, পদায়ন বা এমনকি নিয়োগের ক্ষেত্রেও কিন্তু রাজনৈতিক প্রভাব পড়ে। এবং দলের উপরে গিয়ে বা কোনো একটি সরকারের উপরে গিয়ে কোনো প্রতিষ্ঠান আসলে নিরপেক্ষভাবে কাজ করতে কিন্তু বেশ খানিকটা বেগ পেতে হয়। অসন্তোষ নিরসনে পুলিশ বাহিনীর সঙ্গে সরকারের যোগসূত্র স্থাপন করায় এই কমিশনের কাজ বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাকিবুর রহমান, RTV, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে দ্রুত একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বিকেলে গুলশানে ইইউর রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের 1.5 ঘন্টারও বেশি সময় ধরে
চলা বৈঠকের পর তিনি একথা বলেন। আমির খসরু বলেন, দেশের মানুষ এখন একটি ভালো নির্বাচন চায়। আজকের আলোচনার মূল বিষয় ছিল পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে কিভাবে একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা যায়। আমির খসরুর দাবি, নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই। রাজনৈতিক অস্থিরতা বা উগ্র বক্তব্যের সংস্কৃতি বদলানোর আহ্বান জানান তিনি। আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ড আরও নিশ্চিত হবে, একটা সময়ের তো ব্যাপার আছে। এই মুহূর্তে আমাদের কোনো শঙ্কা নেই, আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা তো অনেক কিছু, আমি আগেও বলেছি বারবার একটা কথা, অনেক কিছুর সাথে আমরা দ্বিমত পোষণ করেও এগিয়ে যাচ্ছি। একটা কারণে যে আমরা বাংলাদেশে কোনো সাংঘর্ষিক রাজনীতি দেখতে চাই না। আমরা একটা সহনশীল পরিবেশ চাই, একটা শান্তিপূর্ণ অবস্থান দেখতে চাই, অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি সম্মান দেখাতে চাই। কারণ রাজনৈতিক সংস্কৃতি না বদলালে শত রিফর্ম করুক, শত সংস্কার করেও দেশ বদলানো যাবে না। রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট ও আয়কর সংগ্রহের উপর জোর দেওয়া হচ্ছে মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান ভ্যাট দিবস উপলক্ষে নতুন 1 লক্ষ নিবন্ধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান বলেন, ভ্যাটের বিভিন্ন রকম রেট ও ভ্যাট আইন জটিল হওয়ায় কাঙ্ক্ষিত মূসক আদায় সম্ভব হচ্ছে না। তবে ট্যাক্স ও ভ্যাট প্রক্রিয়া সহজীকরণে ডিজিটালাইজেশনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এই পর্যন্ত অনলাইনের মাধ্যমে 22 লাখ ই রিটার্ন জমা পড়েছে। এবছর 40 লাখ ই রিটার্ন দাখিল হবে বলেও আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের ভ্যাট পেমেন্ট যারা করে, যাদের হাত দিয়ে ভ্যাট পেমেন্ট হয়, বিশেষ করে ব্যবসায়ীগণ, তাদের যে ভ্যাট নেট, যে এই ভ্যাট নেটটা যথেষ্ট ছোট। এখন অ্যারাউন্ড 6,44,000 ভ্যাট রেজিস্টার্ড ভ্যাট পেয়ার আছে, যেটা বাংলাদেশের ওভারঅল যে বিভিন্ন রকমের জরিপ আমাদের আছে, ব্যবসা বাণিজ্যের যে সংখ্যা আছে, তার সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় এই সংঘর্ষ হয়। উভয় পক্ষের মধ্যে চলে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়ি। এ সময় দুটি গাড়ি ভাঙচুর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নতুন করে এই সংঘর্ষের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানায় পুলিশ। পুরোপুরি নিয়ন্ত্রণে, যদি কেউ আসতে চায় সমস্যা নাই, আমরা আছি। ওটার সাথে সাথে সাইজ হবে। এবার কোনো কথা নাই, এবার হচ্ছে আসার সাথে সাথে সাইজ হবে, সে যেই আসুক। এত আমরা অনেক টলারেট করছি, আর টলারেট করবো না। একবারে যে এই দিনই দুপুরে একেবারে যে এখন পুরা লোকজন, এই যে যানবাহন চলতেছে, মানুষজন চলাচল করতেছে, এর মধ্যে এরা লাঠি নিয়ে শোডাউন দিবে, মারামারি করবে, এটা আমরা বরদাস্ত করবো না। তো এইটা আমরা যেখানেই পাবো সেখানেই মোটামুটি ওখানে সাইজ হবে, ধরবো, মামলা দেবো, শেষ। বিদেশ থেকে পুরনো ফোন আমদানি এবং দেশের বাজারে কেনা বেচার অনুমোদন না দেয় বিটিআরসির প্রতি ক্ষোভ জানিয়েছেন গ্রে মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ীরা। অনুমোদনহীন মোবাইল ফোন আমদানিকারক ও বিক্রেতারা বিটিআরসি ভবনে শুরু হওয়া ওই বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই ক্ষোভ জানান। বুধবার এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক আছে জানিয়ে সে পর্যন্ত ব্যবসায়ীদের শান্ত থাকার আহ্বান জানান মোবাইল ফোন বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আসলাম। আগামী 16 ডিসেম্বর থেকে দেশে কার্যকর হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট ইডেন্টিফিকেশনের রেজিস্ট্রার বা NEIR। এতে কেবল সরকার অনুমোদিত বৈধ হ্যান্ডসেটই নেটওয়ার্কে যুক্ত থাকতে পারবে। বাণিজ্য নীতি যতই সহজ করেন না কেন, আমাদের ইউজ ফোনের ব্যবসা করতে দিতে হবে। আমরা বলছি, যেহেতু আপনি নতুন ফোনের জন্য NIR সিস্টেম চালু করার জন্য এই 8-10টা কোম্পানি থেকে টাকা নিয়েছেন, আপনি পুরান ফোনের জন্য আপনার যা ইকুইপমেন্ট লাগে আমরাই সারা বাংলাদেশের ব্যবসায়ীরা সেটার জন্য টাকা দেব। বাংলাদেশি নাগরিকদের জন্য রোমানিয়ার ভিসা আবেদন জমাদানের স্থান সম্প্রসারণ করা হয়েছে। নয়াদিল্লির রোমানিয়া দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের নাগরিকরা শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন সাধারণত নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসে জমা দিয়ে থাকেন। সম্প্রতি নয়াদিল্লির রোমানিয়া দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়েছে, বাংলাদেশি নাগরিকরা ভিসার আবেদন এখন থেকে নয়াদিল্লির রোমানিয়া দূতাবাস ছাড়াও কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনগুলোতেও জমা দিতে পারবেন। অবশেষে আলোর মুখ দেখছে নারী ফুটবল লীগ। 11 দল নিয়ে জানুয়ারির শুরুতেই মাঠে গড়াচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানায়, এবারের লিগে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ পুলিশ সহ একাধিক সার্ভিস দল। এর বাইরে থাকা পেশাদার ক্লাবগুলো এ নিয়ে কোনো আগ্রহ দেখায়নি। লিগে থাকছে পুল সিস্টেম ও 4 বিদেশি নেওয়ার সুযোগ। খেলা হবে সিঙ্গেল লেগ পদ্ধতিতে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডের প্রস্তুতি চলছে জোরে সোরে। এএফসির মূল পর্বে খেলার আগে আফিদা মারিয়াদের প্রস্তুতির অংশে নতুন সংযোজন নারী ফুটবল লীগ। 14টা ক্লাবের মতো যারা ইন্টারেস্ট দেখিয়েছে এবং 10টি ক্লাবকে তারা ছাড়পত্র দিয়েছে। এর বাইরে 2টো ক্লাবকে তারা কন্ডিশনাল ছাড়পত্র দিয়েছে। বাকি যে 2টো দল কন্ডিশনাল পেয়েছে তাদের থেকে যেন অ্যাটলিস্ট একটা দল কমপ্লাই করে। ইন দ্যাট কেস আমরা 11টা দলকে দিয়ে 10টি খেলা যেন প্রত্যেকটা টিম খেলতে পারে। এএফসি ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য আপনার মিনিমাম 10টা খেলা যদি না হয় প্রতি টিমের জন্য, সেই লিগ থেকে কোনো টিম পার্টিসিপেট করতে পারে না। সংস্থা আসছে, বিকেএসপি এবার একটা দল দিচ্ছে বিকেএসপি এফসি হিসাবে। তারপরে আনসার আসছে মহিলা ফুটবলের প্রথমবারের মতো। প্রিমিয়ার লিগে খেলার দল পুলিশ এফসি, তারাও একটি মহিলা দল দেবে বলে ইচ্ছা পোষণ করেছে। আর্মি গতবার দিয়েছিল, ওরা এবারও দিয়েছে। লিগে থাকছে পুল সিস্টেম, নেওয়া যাবে 4 বিদেশি খেলোয়াড়। সব খেলা হবে কমলাপুর স্টেডিয়ামে। এই লিগে আমরা 2টো ফরেন প্লেয়ার অ্যালাউ করছি। সো 2টো রেজিস্ট্রেশন করতে পারবে, 2টো বেস্ট 11-এ খেলাতে পারবে, ডিপেন্ডিং অন দ্য ক্লাব যদি চায়। সো ফরেন প্লেয়ার রেজিস্ট্রেশন করতে হলে আপনার ফিফা টিএমএস প্রোগ্রামে এনরোল করতে হয়। পেশাদার লিগের প্রতিযোগিতা বাড়াতে নানান পদক্ষেপ নিচ্ছে বাফুফে। আমাদের হেড কোচ মহোদয় বলেছেন যে উনি একটা পুল সিস্টেম করতে চায়, অর্থাৎ 3টা পট করবেন উনি, যেখান থেকে একটা নাম্বার ফিক্স করে দেবে প্রতিটি দল, যেন ওই এক একটা পট থেকে একটা সার্টেন নাম্বার অফ প্লেয়ার নিতে পারে। বেস্ট 11-এ আন্ডার 17 এবং আন্ডার 20-এর একটা নাম্বার ফিক্স করে দেবে মিনিমাম, যে আন্ডার 17-এ এতটা প্লেয়ার অবশ্যই থাকতে হবে বেস্ট 11-এ, সাবস্টিটিউট তাকে আন্ডার 17 দিয়ে করতে হবে। সিমিলারলি আন্ডার 20 যাকে রাখবে, যদি একজন হয় 2জন হয়, উইল ডিসাইড দ্যাট, সেটাকেও সাবস্টিটিউট আন্ডার 20 দিয়ে করতে হবে। লিগে অংশ নিতে আগ্রহ দেখায়নি একাধিকবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। থ্যাংক ইউ। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এর 27তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। এই নিয়ে তৃতীয়বারের মতো এনসিএল এর শিরোপা ঘরে তুলল দলটি। খুলনাকে 7 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে রংপুর। তবে শিরোপা কার ঘরে যাবে সেটি নির্ভর করছিল সিলেট বরিশাল ম্যাচের উপর। বরিশালকে হারাতে পারলে রংপুরকে ছাড়িয়ে টেবিল টপার হয়ে চ্যাম্পিয়ন বনে যেত সিলেট। কিন্তু শেষ পর্যন্ত বরিশাল সিলেটের ম্যাচটি ড্রতে শেষ হয়। ফলে 31 পয়েন্ট পাওয়া রংপুর চ্যাম্পিয়ন, 2 থেকে আসর শেষ করা সিলেটের পয়েন্ট 28। এর আগে 2024, 2014, 2015 ও 2022-23 মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। এছাড়া গত অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগের T20 ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর বিভাগ। নতুন কমিটি অনেক চাপে আছে বলে জানালেন বিসিবি পরিচালক আসিফ আকবর। পূর্বাঞ্চলে ক্রিকেট স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত জমি থেকে মাটি চুরির অভিযোগে মঙ্গলবার সেখানে পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। এ সময় আসিফ আকবর জানান, দায়িত্ব নেওয়ার 2 মাসেই অনেক সমালোচনা সহ্য করতে হচ্ছে। তবে সেসব সমালোচনাকে পাশ কাটে ক্রিকেট উন্নয়নের জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানান এই ক্রিকেট পরিচালক। দেশব্যাপী ক্রিকেট উৎসব শুরু করতে চাওয়ার কথাও এ সময় জানান তিনি। বিসিবির এই মাটি চুরি সেটা আমি গতকালকেই আমি জানছি, এবং জানার পরে আজকে আমি এর আগে আমি সিদ্ধান্ত নিয়েছেন আসবো, কারণ আমাদের এখানে মাঠের জন্য আমাদের যেহেতু খেলা বন্ধু, বিসিবির নিজস্ব একটা মাঠ পড়ে আছে এখানে, এটা সংস্কার করলে আমরা হয়তো অনেকগুলো টুর্নামেন্ট এখানে চালাতে পারবো। আর মাটি চুরির যে ইস্যুটা, সেটা তো নিঃসন্দেহে একটা অপরাধ। এটা বিসিবি টেক ওভার করেছে কবে, আর মাটিটা কবে ঢুকছে এবং কবে চুরি হয়েছে সেটাকে ফাইন্ড আউট করবে। যদি 2 মাসের মধ্যে চুরি হয় তাহলে এটা আমাদের ব্যবসাটা, আর 2 মাস আগে চুরি করলে কারা চুরি হয়েছে সেটা আমরা ধরবো তাকে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।